বেড়ে ওঠা সেই প্রকৃতির আর্তনাদ কিংবা ভাষা আমরা কি বুঝি? কতটা খোঁজ রাখি আমরা আমাদের পরিবেশ কিংবা প্রকৃতির? আমরা প্রকৃতির ভাষা না বুঝলেও আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা পরিবেশ প্রকৃতির আকুতি বুঝতে পারে, আর সেই আকুতিকে ধারণ করে দীর্ঘদিন ধরে পরিবেশ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। দর্শক, বলছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কথা, যিনি একজন পরিবেশবাদী থেকে উপদেষ্টা হয়ে উঠেছেন। কেমন আসলে সে গল্পটি জানার চেষ্টা করব দেশটা দেশের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথানয়ের আজকের আয়োজনে। সাথে আছি আমি ফারনাজ জুই। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে একজন পরিবেশবাদী থেকে উপদেষ্টা হয়ে যাবার জার্নিটা আসলে কেমন ছিল? আসলে উপদেষ্টা যে হয়ে যাব সেই উদ্দেশ্য তো আর যাত্রাটা শুরু করিনি। কোনোদিন যে দেশে উপদেষ্টা হওয়ার প্রয়োজন হবে, আবার যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে, এটা তো আমরা কেউই কখনো ভাবিনি। 18 কোটি মানুষের অনেকেই হয়তো ভাবিনি। পরিবেশবাদী হিসাবে একটা সংকল্প ছিল যে দেশের কতগুলো ব্যবস্থাকে পরিবর্তন করব। কোনো ব্যক্তিকে টার্গেট করে কিন্তু কখনো পরিবেশ আন্দোলন করিনি, একটা সিস্টেমকে টার্গেট করে করেছি। তো যখন উপদেষ্টা হয়েছি তখন ওই একই কথা মনে রাখি যে যুদ্ধটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার না, যুদ্ধটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে। হয় ব্যক্তি সেই করাপ্ট সিস্টেমকে বানিয়েছে, নতুবা ওই করাপ্ট সিস্টেমের কারণে এই ব্যক্তি ইনএফেক্টিভ। সো এটা মনে করে কাজ করছি। ঠিক যে যাত্রা শুরু করেছিলাম উপদেষ্টা হব বলে, সেরকম তো না ব্যাপারটা। আমরা যদি গণ অভ্যুত্থানের সেই সময়টার কথায় একটু আসতে চাই, আমরা যখন দেখেছি যে টান টান উত্তেজনার সময়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই, যে সামনের দিনে কি ঘটতে যাচ্ছে আসলে কেউই জানে না। সেই সময়ে দাঁড়িয়ে আসলে সাহসী ভূমিকা রাখা উদ্বুদ্ধ কিভাবে হয়েছিলেন? দেখেন, আমাকে তো সবসময়ই বৈরী পরিবেশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেকে মনে করে যে পরিবেশ একটা খুবই রোম্যান্টিক এজেন্ডা, এই লেকে হেঁটে বেড়াবেন, পার্কের সৌন্দর্য দেখবেন, নদীর কলকল আওয়াজ শুনবেন, মোটেও কিন্তু তা না। পরিবেশ মানে হচ্ছে নদীটাকে রক্ষা করা। বুড়িগঙ্গা ধ্বংস করেছে এক শিল্প প্রতিষ্ঠান, এখন আবার তারা ধলেশ্বরী নষ্ট করছে। সেই লড়াইয়ে নিজেকে সামিল করা। দেশের সবচেয়ে বড় বড় অর্থনৈতিক শক্তি যারা আছেন, তাদের মধ্যে যারা পরিবেশ আইন মানেন না, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভুক্তভোগী মানুষকে সহায়তা দেওয়া। তো সেইগুলো করতে করতে নানান রকম প্রতিবন্ধকতা, বিশেষ করে অর্থনৈতিক গোষ্ঠীর কাছ থেকে, এগুলো মোকাবেলা করে করেই কিন্তু আমার 30 বছরের পেশাগত জীবন কেটেছে। ফলে ওই চ্যালেঞ্জগুলোর আমাকে অনেক সাহস জুগিয়েছে। সহসা আর ভয় পেয়ে যাই না আমি। হ্যাঁ, যখন জুলাই আগস্টের অভ্যুত্থানটা হলো, তখন আসলে এক হচ্ছে যে দেশে এটা নিতে পারছিলাম না, দুই হচ্ছে যে আমারও ওই বয়সী বাচ্চারা আছে, ওদেরকে যে এইভাবে মারছে, আর ওরা যে কোনো কিছুর পরোয়া না করে সব ভয়ের ঊর্ধ্বে উঠে রাস্তায় দাঁড়িয়ে আছে, এত বুলেট, এত সৈন্য সামন্ত, তার বিপরীতে ওদের হাতে একটা লাঠিও নেই। এই যে ওরা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ইনস্ট্যান্টলি ক্লিক করে যাওয়ার ব্যাপার যে ওরা ওই সাহসিকতার সাথে দাঁড়িয়েছে। আমিও আমার যে পরিবেশ আন্দোলনটা করতাম, সেখানে এমন সব স্বার্থের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি যেখানে আমারও কিন্তু কোনো সততা ছাড়া বা সদিচ্ছা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না। ফলে এটা খুব তাড়াতাড়ি সংযোগ হয়ে গেছে। আরেকটা হলো যে আমার তো সন্তানেরা বাসায় আছে, তাদের মধ্যে আমি একটা তাগিদা সবসময় অনুভব করেছি। তারা কিন্তু নিজেরা অস্থির হয়ে যাচ্ছিল, ওদের সহপাঠীরা, ওদের বন্ধু বান্ধবেরা লড়াই করছে, কিন্তু ওরা একটা প্রোটেক্টেড আবহে আছে। আমার কাছে মনে হয়েছিল যে ওই সময় ঘরে বসে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ আমার সন্তানের সমান সন্তানতুল্য বাচ্চারা রাস্তায় মারা যাচ্ছে। আর দেশের মানুষ তো অনেক দিন যাবৎ মুক্তি চাচ্ছিল, আমরাও তো একটা পচে যাওয়া সিস্টেম থেকে মুক্তি চাচ্ছিলাম। এবং আমি মনে করেছিলাম যে ওই প্রতিবাদটা যেরকম জোরালো হয়েছে, এর আগের প্রতিবাদগুলো যেমন ধরেন নিরাপদ সড়ক আন্দোলন, খুব জোরালো আন্দোলন শুরু হলেও সরকার কিন্তু থামিয়ে দিতে পেরেছে। কিন্তু এই আন্দোলনটা দেশের মানুষ নিজেকে কানেক্ট করে ফেলেছিল ইমোশনালি, এবং এই জন্য সবাই বেরিয়ে গেছিল অলমোস্ট। তখন মনে হয়নি যদি আন্দোলন সফল না হয় আপনার উপরও আসলে যে কোনো ধরনের নিপীড়ন আসতে পারে? এগুলো না, আপনাকে দেখবেন সবসময় আপনি যখন সঠিক কাজটা করেন, সাহসী কাজটা করেন, তখন আপনাকে আপনার চারিপাশের লোকেরা বলবে যেও না, বিপদে পড়বে। আর যেহেতু তুমি একবার বিপদে পড়েছো, এত বেশি সাহস করার দরকার কি? আপনার পরিবারও হয়তো বলবে যে এতটা তোমার না করলেও তো চলে। মানে আমি ইমিডিয়েট পরিবার বলছি না, বাট আশেপাশে তো অনেকেই আত্মীয় স্বজন থাকে, তারা এরকম ফোন করে বলে। আমি ওইটা মাথায় রাখিনি, কারণ আমার মনে হয়েছিল যে একটা গন্তব্যে আমাদেরকে পৌঁছাতেই হবে, এইভাবে তো চলে না। হ্যাঁ,
আর এটা যেহেতু অ্যাজ আই সেড যে আমার নিজের জীবনের আন্দোলনেও তো আমি এগুলো করে গেছি, ফলে হ্যাঁ অনিশ্চয়তা ছিল। যেমন ধরেন আমরা যখন 2024 জানুয়ারিতে ইলেকশন হয়, ইলেকশনের আগে কিন্তু আমাদের এনজিও সেক্টরের অনেক এনজিওর ফান্ড বন্ধ করে রেখেছিল। যারা সুশাসন নিয়ে কথা বলে, ভোটাধিকার নিয়ে কথা বলে, তাদের কিন্তু ফান্ড বন্ধ করে রেখেছিল। এবং এই 15টা বছর আমাদেরকে নানানভাবে সাঁতার কেটে কেটে পার করতে হয়েছে। আমরা যা বলতে চেয়েছি, যা করতে চেয়েছি, বা আদালত থেকে যা পেতে চেয়েছি তা করতে বলতে বা পাইনি আমরা। ফলে অনিশ্চয়তা ছিল, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেই এতটা বছর ছিলাম। তখন বরং মাঝে মধ্যে মনে হতো যে হয়তো অনিশ্চয়তাটা এবার কেটে যাবে। হ্যাঁ, অবশ্যই সবাই বলতো, নিজের মনেও যে কখনো হয়নি তা না। যেমন ধরেন কোনো একটা দিন হয়তো মিছিলে গেলাম, বা কোনো একটা দিন কোনো মানববন্ধনে গেলাম, বা কোনো একটা ঘেরাওতে গেলাম, দেখা গেল তারপরে অদ্ভুত এই যে আমার বাসার পাশে হঠাৎ করে বেশ সুসজ্জিত কিছু মানুষ হাঁটা চলা শুরু করলো, ফোনে হয়তো কিছু থ্রেড দেওয়া শুরু করলো। তো এগুলো তো আসলে মনে হওয়া বা ভাবার বিষয় না, এগুলো তো করাই হচ্ছিল ভয় দেখানোর জন্য। তো সে সময়টা আসলে ভয় পাওয়ার সময় ছিল না। তো জুলাই অভ্যুত্থান হলো যে স্বপ্ন কিংবা যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমরা আন্দোলন বা গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেছি, 7.5 মাস পরে এসে সেই প্রত্যাশার প্রাপ্তির সাথে ফারাক কতটুকু? দেখেন, আমরা সবসময়ই একটা আদর্শ সমাজ চাই, একটা আদর্শ রাষ্ট্র চাই, কিন্তু আমরা নিজেরা আদর্শ হই না। আমরা রাস্তাঘাট পরিষ্কার চাই, কিন্তু আমরা নিজেরাই রাস্তার মধ্যে সারাক্ষণ ময়লা ফেলতে থাকি। আমরা শব্দমুক্ত ঢাকা চাই, কিন্তু নিজেরাই সারাক্ষণ গাড়িতে হর্ন বাজাতে থাকি। তো এই বৈসাদৃশ্য কিন্তু আমাদের সমাজে সবসময়ই রয়ে গেছে। এখন জুলাই অভ্যুত্থানে যেহেতু ছাত্ররা নেতৃত্ব দিচ্ছিল, ছাত্ররা কিন্তু তরুণ হওয়ার কারণে অনেক সমঝোতা জীবনে তাদেরকে করে ফেলতে হয়নি। আমরা কাজ করতে করতে অনেক জায়গায় সমঝোতা করে, অনেক জায়গায় চুপ থেকে, অনেক জায়গায় কথা বলে বলে এগিয়েছি। যেহেতু নেতৃত্বে তারা ছিল, এবার কিন্তু প্রত্যাশাটা অন্যরকম ছিল। আর এবার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এসছেন, আমাদের একটা ধারণা হয়তো অনেকেরই হয়েছে যে উনি আসা মাত্রই একটা ম্যাজিক ওয়ান্ড দিয়ে সব কিছু ঠিক করে ফেলা হবে। সেটা তো আসলে হয় না। আমি প্রত্যাশার সাথে প্রাপ্তির ফারাক 7.5 মাসে মিলাবো না, কারণ কোনো কোনো ক্ষেত্রে আপনি 53 বছরের অসামঞ্জস্যতাগুলোকে অ্যাড্রেস করছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি 15.5 বছরের যে স্বৈরাচার, সেটার যে নেতিবাচক প্রভাবগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। এখানে একটা সরকারের নিয়মিত যেগুলো কাজ থাকে সেগুলো আমাদেরকে করতে হচ্ছে, প্লাস একটা বিশাল প্রত্যাশা যে যে ট্র্যাকচ্যুত বগিকে আমরা আবার ট্র্যাকে নিয়ে আসব। তো আমি মনে করি যে ট্র্যাকের থেকে পড়ে যাওয়া বগিকে ট্র্যাকে নিয়ে যাওয়ার কাজটা শুরু হয়েছে। অবশ্যই একটা ভঙ্গুর সিস্টেম আমরা ইনহেরিট করেছি। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দল নেই যে আমরা একজন একটা কথা বলবো, সকলে ইয়েস স্যার এরকম বলবে। আমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন মানুষের, বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন মত থাকতেই পারে, কারণ আমরা তো ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি, এবং সেই মত দমিয়ে দেওয়ারও কোনো চেষ্টা করা হয়নি। ফলে নিজেদের মধ্যে একটা টিম ওয়ার্ক গড়ে তোলা, এটার জন্য সময় লেগেছে। আর যে ভঙ্গুর সিস্টেমটা আমরা পেয়েছি, সেই ভঙ্গুর সিস্টেমে আদর্শ রাষ্ট্রের দিকে 7.5 মাসে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি দেখেন গত 3 সপ্তাহে, আপনি দেখবেন মানুষ এখন বলা শুরু করেছে যে যানজট মুক্তভাবে যেতে পারছি ঈদের ছুটিতে, জিনিসপত্রের দাম বাড়েনি, সব ট্রেন সময় মতো ছাড়ছে, লোডশেডিং হচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু সবসময় রাজা উজিরের গল্প শুনতে চায় না, তারা তাদের সার্ভিসটা পাওয়ার চেষ্টা করে। সেই সার্ভিসটা তারা পাওয়া শুরু করেছেন বলে আমি মনে করি। অনেক জায়গাতে যেমন ধরেন আগে কথাই বলতে পারতো না, এখন একটা বাঁধ ভেঙে গেছে, যেটা বলার সেটাও বলছি। কারণ ফোকাসটা তো স্বৈরতন্ত্রের একটা বিষয়, কি জানেন, স্বৈরতন্ত্র মানুষকে ফোকাসটা ঠিক রাখতে দেয় না। আপনি যখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু করবেন, তখন সেই আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য নানান গল্পের জন্ম দেয়, যেমন রাসেল ভাইপার। তো এই গল্পের কারণে মানুষেরও ফোকাসটা অনেকটা খণ্ডিত হয়ে গেছে, মনোযোগ একদিকে আমরা রাখতে পারি না। সো আই উড সে যে প্রসেসটা শুরু হয়েছে, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু সুফলটা পাওয়া শুরু করেছে। আমরা এতদিনে এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যাংক বন্ধ করিনি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কমা শুরু হয়েছে। এখন যদি আপনি বলেন একটা প্রশাসনকে সম্পূর্ণ ন্যায়ভিত্তিক হয়ে যেতে হবে, সেটা কি 7.5 মাসে সম্ভব? সেই কাঠামো কি রেখে যাওয়া হয়েছে আমাদের জন্য? সেই কাঠামো যদি আমাদেরকে পুনঃসৃষ্টি করতে হয়, সেজন্য যত সময় দরকার তত সময় আমরা পাবো না। তবে সেই কাঠামো পুনর্বিন্যাস করতে কি কি করতে হবে সেগুলো কিন্তু আমরা বলে দিয়ে যাচ্ছি, এবং আমি আশা করি যে পরবর্তী নির্বাচিত সরকার নিশ্চয়ই যে সুপারিশগুলো বলা হবে, যেগুলোর ব্যাপারে জনমত থাকবে,
তারা নিশ্চয়ই তাদের জনপ্রিয়তা ধরে রাখতে হলে, সরকারের স্থিতিশীলতা ধরে রাখতে হলে ওইগুলোর বিষয়ে মনোনিবেশ করবেন। কাজে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, প্রত্যাশা 7 মাসে পূরণের বিষয় না, কিন্তু প্রত্যাশা পূরণের যাত্রাটা শুরু হয়েছে কিনা, আমার উত্তর হচ্ছে হ্যাঁ, শুরু হয়েছে। কিন্তু এই যে জনগণের প্রত্যাশার পাহাড় অন্তর্বর্তী সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকার কি কোনো ক্ষেত্রে চাপ অনুভব করছে? আমি আপনাকে একটা কথা বলি, গতকাল কিন্তু সবাই ছুটির মুডে চলে গেছে। হঠাৎ করে আমার কাছে, আমি শুধু আমার কথা বলি, 10-12টা ইমেল, প্রচুর SMS, কি ব্যাপার, একটা ময়লার ভাগাড় থেকে ব্যাটারি পুড়িয়ে পুড়িয়ে সীসা বের করছে, কয়েকটা এলাকার মানুষ জানালা খুলতে পারছে না, এরকম বিষাক্ত ধোঁয়া। এখন সবাই তো ছুটির মোডে চলে গেছে। গতকাল রাতে 10টা থেকে 12:30 পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং পুলিশের টিম একসাথে ওই অভিযানটা করেছে এবং অভিযানটা সাকসেসফুলি করে এসছে। কনস্ট্যান্ট একটা মানুষের প্রত্যাশা ম্যানেজ করতে থাকতে হচ্ছে আমাদেরকে, এবং এটাই আসলে যে কোনো সরকারের কাজ। অন্য সরকারগুলো অনেক সময় প্রত্যাশার দিকে মন দিয়েছে, কিন্তু গত 16 বছরে তো আমরা জনগণ কী চায় ওটা সরকার দেখছে, তা তো হচ্ছে না। সরকার যেটাকে উন্নয়ন বলবে সেটাকেই জনগণের উন্নয়ন মানতে হচ্ছে, সরকার যেটাকে ঠিক বলবে ওটাকেই জনগণকে ঠিক মানতে হয়েছে। এখন ব্যাপারটা হলো যে আমরা জনগণের মতামতকে বিবেচনায় নিই, তাদের সমালোচনাগুলো পড়ি এবং আমরা নিজেরা শুধরে যাওয়ার চেষ্টা করি। অনেকেই একটা কথা বলেন যে আচ্ছা, আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে পরের দিন ওটা বদলান কেন, তাহলে কি করব? ধরেন আমরা একটা সিদ্ধান্ত নিলাম এবং তারপরে দেখা গেল যে আমাদের এই সিদ্ধান্তের ব্যাপারে অনেক মানুষই বলছেন এই সিদ্ধান্ত সঠিক হয়নি। এটা কি পরিবর্তন করাটাই সঠিক, নাকি আমি যেটা নিয়েছিলাম, যেটা সমালোচিত, সেটাতে স্টিক করে থাকাটা উচিত? আমরা তো সেজন্য এই পরিবর্তনের স্কোপটা রেখেছি। প্রত্যাশার চাপটা মারাত্মকভাবে অনুভব করি এবং আমি সত্যি মনে প্রাণে চাই যে জনগণের যে প্রত্যাশাটা, এইটা যেন আমরা চলে যাওয়ার সাথে সাথে চলে না যায়। জনগণের প্রত্যাশা যেন জারি থাকে, যাতে করে যেই সরকারে আসুক না কেন সে যেন প্রথম থেকেই ওই প্রস্তুতি নিয়ে আসে যে জনগণের সেবক হিসাবেই সে আসবে, দায়িত্ব পালন করতে আসবে, ক্ষমতা নিতে আসবে না। চাপ অনুভব করলেও এই প্রত্যাশাটা আমি মনে করি থাকা দরকার। যেমনটি আসলে বলা হয় যে স্বৈরাচারের বিদায় হলেও স্বৈরাচারী ব্যবস্থা রয়ে গেছে রাষ্ট্রের পরতে পরতে, আসলেই কি তাই? আমি ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আয়োজনের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথা নয়। আমরা আবারও ফিরছি আলাপচারিতায়, যে আয়োজনে আমরা ছিলাম। যেমনটি বলছিলাম যে বলা হয়ে থাকে যে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা রাষ্ট্রের পরতে পরতে রয়ে গেছে, আসলেই কি তাই? স্বৈরাচারী ব্যবস্থা পরতে পরতে তার অবশিষ্টাংশ রেখে গেছে। এটা যে কেবলমাত্র মানুষ বদল করে দিলেই ব্যবস্থা বদল হয়ে যায় তা কিন্তু না। অনেক দিনের পুরনো একটা ব্যবস্থা, এটাকে আপনাকে বদলাতেও ওই ব্যবস্থার সাথে সম্পৃক্ত সকলকে বিষয়টা সইয়ে আনতে হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই, স্বৈরাচারের কথাটা ভুলে যান। আমার কাছে কোনো ফাইল আসবে, ধরেন আমি কোনো একটা মন্ত্রণালয়ে একটা চিঠি লিখব, ওই ফাইলটার প্রথমে একটা নোট আমার কাছে আসে, ওইটা 7 জনে স্বাক্ষর করে আমার কাছে আসে। আমি যখন ওইটাকে ওকে করে দিই, আবার ওটা ওইভাবে 7 জনে করে নিচে নামে। তারপরে ওই ফাইনাল যে চিঠিটা আমি লিখব, ওই চিঠিটা চিঠি আকারে আমার কাছে আসে, তখনও আবার 7 জন হয়ে আসে। এটা স্বৈরাচার না, এটা আমলাতন্ত্র। তো মানুষ যেখানে খুব ফাস্ট সার্ভিস ডেলিভারি চায়, সেখানে আপনার এই সিস্টেমগুলো আপনাকে স্লো করে দেয়। সরকারের মিটিংগুলো যেখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, সেখানে বেশিরভাগ সময় দেখা যায় যে সেগুলো হচ্ছে ইন পারসন, আপনাকে উপস্থিত থাকতে হবে। আমি এখন অনলাইন মিটিং শুরু করেছি, এতে কিন্তু সকলেরই সময় বাঁচে। হ্যাঁ, এখন যদি স্বৈরাচারের কথা বলেন, আমি মনে করি যে মনস্তত্ত্বের দিক থেকে আমাদের মাথার মধ্যে, মনোজগতে স্বৈরতন্ত্র গেড়ে গেছে। যেমন ধরেন কোনো বিদ্রোহ দমনে, কোনো প্রতিবাদ দমনে যখন আমরা শান্তিপূর্ণ ভাষায় কথা বলি, আমাদেরকে সারাক্ষণ বলা হয় আপনারা কঠোর হচ্ছেন না কেন, কঠোর হতে হবে মানুষের সাথে, তা নয়তো কিন্তু কথা শোনানো যাবে না। এই কথাটা কিন্তু আপনিও শুনেছেন। কঠোর হওয়া বলতে আসলে আমরা কি বুঝি? এটা কি সেই মনোজগতে যে রয়ে গেছে যে আমাদেরকে সবসময় কেউ না কেউ বস করবে, সেখান থেকে আসে কিনা, এটা কিন্তু গভীরভাবে ভেবে দেখার বিষয়। এটা হচ্ছে জনগণের মধ্যে এই জিনিসটা রয়ে গেছে। আর যদি বলেন যে স্বৈরতন্ত্র আছে কিনা, আসলে স্বৈরতন্ত্র তো কতগুলো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সেইগুলো জায়গাতে তার অবশিষ্টাংশ তো সে রেখেই গেছে।
এখানে কেবল লোক সরালেই যিনি পরবর্তীতে চলে আসবেন তিনি গণতান্ত্রিক হয়ে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ সিস্টেমটাই তো ওরকম। সিস্টেমটাই যদি ইয়েস বসের হয়, ওই সিস্টেমটাকে আপনি কনস্ট্রাকটিভ একটা সংলাপ কেন্দ্রিক করতে তো সময় লাগবে। কাজে আমি এই মতের সাথে একমত যে আমাদের দেশে স্বৈরতন্ত্রের যে মানসিকতা, তার যে অবশিষ্টাংশ, সেটা কিন্তু আমরা এখনও অ্যাড্রেস করতে পারিনি। সেটা আসলে এত সহজে অ্যাড্রেস করা যায়ও না। তো আমরা চেষ্টা করছি সকলকে সাথে নিয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করার। সেখানে যে প্রথাগুলো আছে সেগুলোর নেতিবাচক প্রভাবটা তো রয়েই গেছে, তারপরে আবার আশঙ্কামুক্ত সকলে সেরকম তো বলা যায় না। বাংলাদেশে একটা জিনিস কি জানেন, ক্ষমতার পরিবর্তনগুলো তো খুব স্মুথ হয় না। আপনি হয়তো ভাববেন যে আপনি সমাজে কোনো বিভেদ সৃষ্টি করতে চান না, আপনি একটা রিকনসিলিয়েশনের প্রসেসের ভিতর দিয়ে যাবেন, কিন্তু বলেন মানে সেই 2009-এই বলেন, এইবারই বলেন, এরশাদ সরকারের পরে বলেন, ক্ষমতার পরিবর্তন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে রক্তাক্ত এবং সংঘর্ষের মধ্য দিয়ে হয়েছে। কাজে সেরকম জায়গায় রাতারাতি পরিবর্তন আনাটা মুশকিল। সেখানে আসলে রাজনীতিতে যদি সংস্কার বিষয়টি না প্রবর্তন করা হয়, আদৌ কি জনগণের কোনো সুফল পাবে? রাজনীতি হচ্ছে একটা স্কুল, বাকি যেগুলো আছে সেগুলো সব জায়গাতেই আপনার সংস্কার লাগবে। আপনার ক্ষমতাটা সীমিত করতে হবে, অন্যের অধিকার চর্চার জায়গাটা প্রসারিত করতে হবে। যে অধিকার চর্চা করে তাকে কিন্তু আবার কর্তব্যও পালন করতে হবে। যেটা আমি একটা ছোট উদাহরণ দিলাম যে আপনি হর্ন বাজাবেন আর আমাকে এসে বলবেন রাস্তায় এত হর্ন কেন, এটা তো হবে না, আপনাকে হর্ন বাজানোটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ছোট উদাহরণ দিয়ে বুঝলাম, এরকম তো আছেই। তবে আমার কাছে মনে হয় যে রাজনীতি কেমন হবে এইটা কিন্তু অনেক সময় জনগণও ডিসাইড করে। যেমন স্বৈরতন্ত্র চাইলেই থাকতে পারতো আরও 5 বছর, এরকম না, কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে যায় এবং সংঘবদ্ধ হয় তখন কিন্তু স্বৈরতন্ত্রেরও পতন ঘটে। কাজেই জনমতকে উপেক্ষা করে কোনো তন্ত্র বা কোনো স্কুল বা কোনো দল কাজ পরিচালনা করতে চাইলে ভবিষ্যৎটা আগের মতন হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে জনগণ মুখ খুলেছে, কথা বলছে, প্রতিবাদ করছে, এই জিনিসটা আমাদেরকে ইতিবাচকভাবে নিয়ে আমাদের ওই তারা কোথায় কোথায় পরিবর্তন চায়, কেন শাসক গোষ্ঠীর সাথে জনগণের এত গ্যাপ হয়ে গেছে, ওটা বিবেচনায় নিয়ে যদি সংস্কারটা করা হয় সকল ক্ষেত্রে, তাহলে কিন্তু সকলেই নিরাপদ থাকবে। কারণ জনগণ যখন ক্ষেপে যায়, জনরোষে যখন আপনি পড়ে যান, তা আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রের প্রধান হন, যত বড় আমলাই হন না কেন, যত বড় পুলিশ কর্মকর্তাই হন না কেন, আপনার কিন্তু ওই রোষ থেকে বাঁচবার কোনো উপায় থাকে না। ফলে জনগণের মতামতটাকে মতামত পর্যায়ে যদি আমরা বিবেচনা করি, সেটা আর রোষে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই সংস্কারটা মনস্তাত্ত্বিক, এই সংস্কারটা কাগজেও আনতে হবে, চর্চাতেও আনতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো বরাবরই গণতন্ত্রের কথা বলে, কিন্তু আদতে সত্যিকার অর্থে তারা আসলে গণতন্ত্রের চর্চা কতটুকুন করে? বিগত সময়ে যেমনটি আমরা দেখেছি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে। 91 সালের পরে যখন আমরা একটা নির্বাচিত সরকার পেলাম, 96 সালের পরেও পেলাম, 2001-এর পরেও পেলাম, তখন কিন্তু এতটা স্বৈরাচারী মনোভাব আমরা দেখিনি। আমরা ইনএফিশিয়েন্সি দেখেছি, অদক্ষতা দেখেছি, কিন্তু স্বৈরাচারী হয়ে গেছে ওই সময়টা, এটা হয়তো বলাটা ঠিক হবে না। কিন্তু 2009 থেকে আমরা যা দেখেছি সেখানে প্রথম থেকেই স্বৈরাচারের আলামত একেবারেই বহাল ছিল। তারপরে যখন মনে হলো যে আমি ইলেকশনই করতে দেব না, আমি ক্ষমতায় থাকবো 2041 সাল পর্যন্ত, তারপরে তো স্বৈরাচারটাই একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেল। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তাদের গণতন্ত্রের চর্চাটা বাড়াতে হবে, এটা সকলেই বলছে। এই যে সংস্কার যে প্রস্তাবগুলো এসছে, সেই সংস্কার প্রস্তাবেও দেখা যাচ্ছে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে, কে কত টার্ম থাকতে পারবেন এটা বলা হচ্ছে, এই পার্লামেন্ট এরকমই থাকবে না, দ্বিকক্ষ বিশিষ্ট হবে এটা বলা হচ্ছে, ভোটের সময়ে কোনো দল যেন ভোট নিয়ে প্রহসন করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছে। তার মানে সকলের মধ্যেই কিন্তু একটা আশঙ্কা রয়ে গেছে এবং সকলেই সেই জন্য চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলছে। রাজনৈতিক দলগুলো অ্যাজ আই সেড যে যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, অতীতের অভিজ্ঞতা থেকে এবং মাত্রই সংগঠিত হয়ে যাওয়া জুলাই আগস্টের যে অভিজ্ঞতা হলো, সেখান থেকে আমার মনে হয় সকলেরই শিক্ষা নিবার আছে। কেউই আমরা পারফেক্ট না, রাজনৈতিক দল বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, গণমাধ্যম বলেন, কেউই আমরা পারফেক্ট না। কিন্তু পারফেকশনের দিকে যাওয়ার জন্য
আমাদের সকলকে কিন্তু একসাথে কাজ করতে হবে। শুধু যদি মিডিয়া সজাগ হয়, কিন্তু মিডিয়া সংক্রান্ত সরকারি নীতি রিপ্রেসিভ হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের পথে যাত্রা করা সম্ভব হবে, সেটা তো হবে না। ফলে বেসিক যে ইনস্টিটিউশনসগুলো আছে গণতন্ত্রে, সেখানে মেজর রিফর্মস দরকার বলে আমি মনে করি। সেই মেজর রিফর্মসটাকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যদি বলি যে মেয়াদের সময় হবে? এটা আমরা বারবার পরিষ্কার করেছি যে রাজনৈতিক দলগুলো যদি গুরুত্বপূর্ণ এবং গভীর সংস্কারগুলো চান, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, এটা অল্প সময়েই করে ফেলা সম্ভব। কিন্তু যদি তারা বলেন যে না, তারা কিছু স্বল্প মেয়াদি রিফর্ম চান এবং বড় সংস্কারগুলো তারা এসে করবেন, সেগুলো জনগণ সকলে জানবে, তারপরে জনগণই মিলে ঠিক করবে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন কী হবে। কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার কতটুকুন করা হবে তার উপর নির্ভর করবে আমাদের মেয়াদটা এবং পরবর্তী নির্বাচনের তারিখটা। সংস্কার বাস্তবায়নের এই মুহূর্তের মূল চ্যালেঞ্জ কি? সংস্কার আগে হবে, তারপর তো বাস্তবায়নের প্রশ্ন। চ্যালেঞ্জ হচ্ছে সকলকে একটা টেবিলে এনে একটা ঐক্যমতে নিয়ে আসা। সেখানে বিভিন্ন দল বিভিন্নভাবে রাষ্ট্র, সরকার পরিচালনার পদ্ধতি, ক্ষমতার ভারসাম্য দেখার চেষ্টা করেন, সেটার মধ্যে অসুবিধার কিছু নেই। কিন্তু আমাদের আলটিমেট গোলপোস্টটা হবে হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণ। ওই আলটিমেট গোলপোস্টটা যখন আমরা সকলে ঠিক করে ফেলবো এটা দেশ এবং জনগণের কল্যাণ, তখনই কিন্তু ভিন্ন মত থাকলেও অনেক জায়গাতে এক হওয়া সম্ভব। ঐক্যমত গড়ে তোলা এবং জনগণের নার্ভটা বুঝতে পারা, আমার মনে হয় এই দুটাই হচ্ছে আগামী দিনের মূল। যে ঐক্যমতের কথা অন্তর্বর্তী সরকার বলছে, আমরা বিগত সময়ের ইতিহাস যদি দেখি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ঐক্যমত ব্যাপারটা অসাধ্য না হলেও আসলে বিরল ঘটনা। সেই অসাধ্যকে আসলে অন্তর্বর্তী সরকার কোন ক্ষমতা বলে সাধ্য করবে? জনগণের ক্ষমতা বলে। কারণ জনগণই আসলে বলে যাচ্ছেন যে কোনটা করতে হবে। আপনি যদি জনগণের মতামতগুলো বিভিন্ন ইস্যুতে দেখেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো ভুল হলে, বিচ্যুতি হলে কথা বলতে ছাড়ছেন না। তো তারা যদি এই ভূমিকাতেই থাকেন, তারা আসলে তাদের দেশ সম্পর্কে কি চান এবং এই যে যা চান তারা দেখতে চান যে তা বাস্তবায়িত হচ্ছে, যখন এই চাপটা সকলে অনুভব করবে, তখনই আমি মনে করি যে আমরা কাঙ্ক্ষিত সেই সংস্কারগুলো করে ফেলতে পারবো। এবার একটু ঈদ প্রসঙ্গে আসতে চাই। ঈদের কথা বললেই কিন্তু আমাদের সেই শৈশবের, সেই সোনালি সময়ের ঈদের কথা মনে পড়ে যায়। সেই সময়টা আসলে কেমন ছিল, কোথায় কেটেছে, সেই গল্পগুলো জানবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, আয়োজনের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপ কথা নয়। আমরা আবারও ফিরছি আলাপচারিতায়। ফিরে এলাম আবারও। যেমনটি জানতে চেয়েছিলাম যে ঈদটা আসলে আপনার কাছে কেমনভাবে ধরা দেয়, শৈশবের ঈদের গল্পগুলো জানতে চাই। শৈশবের ঈদ তো অত্যন্ত নির্ভার ছিল এবং পুরোটাই ছিল আনন্দ। সেটা হচ্ছে সালামির আনন্দ, পাড়া বেড়ানোর আনন্দ, নিজে নিজে দোকানে গিয়ে কোক কিনে আনার আনন্দ। তখন আশেপাশে, ধানমন্ডিতে তো বড় আমি, আশেপাশে সব বাসার লোকজন সব একটা পরিবারের মতোই ছিলাম। হ্যাঁ, তখন আত্মীয়রাও যেরকম পরিবারের অংশ, আশেপাশে যারা আমাদের প্রতিবেশী তারাও কিন্তু পরিবারের অংশই ছিলেন। এখনকার মতন এই ফ্ল্যাট কালচার বা এত আইসোলেশন এরকম তো ছিল না। আর এখন ব্যাপার হচ্ছে পুরোটাই কর্তব্য। হ্যাঁ, যে আমার যখন এইবার মনে হলো যে আমি এতদিন ছুটি পাবো, আমার মনে হলো আমি অনেক দিনে অন্তত 7 ঘন্টা করে করে ঘুমাবো। মানে এখন হচ্ছে আমি একটা বিশ্রাম নেব। দায়িত্ব আছে, পরিবারে বয়োজ্যেষ্ঠরা আছে, তাদের প্রতি দায়িত্ব আছে, নিজের সন্তানরা আছে, তাদের প্রতি দায়িত্ব আছে। আপনি দেখবেন এখন আমরা যেরকম 2টা ঈদে অপেক্ষা করতাম জামার জন্য, আসলে 2টা ঈদে সবসময় যে জামা পেতাম তা কিন্তু না, পেতাম একটা ঈদে, কোনো কোনো সময় 2টা ঈদেও পেতাম এবং ওইটাকে নিয়ে আমরা খুব খুশি থাকতাম। কিন্তু এখন দেখি চেনা পরিচিতদের মধ্যে একটা জামার কথা তো আর কেউ ভাবতেই পারে না, মানে ওরকমই অবস্থা হয়ে গেছে। তো এখন নিজের পরিবারের কথা ভাবতে হয়, আত্মীয় স্বজনের কথা ভাবতে হয়, প্লাস যাদের জন্য কাজ করি তাদের কথাও তো ভাবতে হয়। হ্যাঁ, এইবারের ছুটির কথাটাই ভাবি যে 9 দিন ছুটি আসলে যারা পরিবেশ আইন ভাঙে তারা তো ওই 9 দিনেও ভাঙবে। তো আমার তো ছুটি বলতে মানসিক ছুটি নেওয়ার সেরকম কোনো সুযোগ হবে না। তারপরেও ঈদ আসলে একটা হয়, ওই দিন কোনো মিটিং থাকে না,
জীবনে যে কোনো দিন যে কোনো সময় একটা মিটিং পড়ে যেতে পারে, কিন্তু ঈদের 2-3টা দিন সকলেই যেহেতু পরিবার নিয়ে থাকে, বন্ধু বান্ধব নিয়ে থাকে, মিটিংটা ওরকম পড়ে না। ফলে সত্যিকার অর্থে এই সময় একটা ব্রেক হয়, যে ব্রেকটা আমার জন্য খুব জরুরি বা আমাদের সকলের জন্য জরুরি, যে গতানুগতিক একটা খুব স্ট্রেসফুল চাপের আবহ থেকে, কর্মব্যস্ত থেকে বের হয়ে নিজের জন্য আপনি একটু সময় পান। সো এখনকারটা অনেক বেশি ভারযুক্ত, অনেক বেশি দায়িত্বের। আর আগেরটা অত দায়িত্বের ছিল না, আগেরটা শুধু উপভোগই করতাম। ঈদের দিনে কোন খাবারটি আপনি নিজে রান্না করেন কিংবা আপনার পছন্দের খাবার? আমার না, খাওয়া নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে কোনটা আমার পছন্দের খাবার, এইটা আমি উত্তর দিতে পারবো না। সব খাবার আমার ভালো লাগে। আমার একেবারে চাপা শুটকির ভর্তা নিয়ে শুরু করে যদি চাইনিজ ফাইন ডাইন বলেন, সবই আমার ভালো লাগে, আমি খেতে পছন্দ করি। এখন আমি কোনটা রান্না করি সে অর্থে খুব যে বেশি রান্না করা হয় এখন আর তা না, কারণ আমি সারা জীবনই তো অনেক ব্যস্ত থাকতাম। কিন্তু আমি যেহেতু ফুডি, আমি রান্না করতে এবং মানুষের থেকে শিখে এসে আমার যারা রান্না করে তাদেরকে বলে দিয়ে রান্নাটা করিয়ে ফেলতে পারি। কারণ আমার বাসায় যারা রান্না করে, তারা, যে মেয়েটা এখন রান্না করে সে আর আমি প্রায় সমবয়সী, ওর মাকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। ফলে আমাদের বাসায় খাওয়ার ধরন এগুলো সব সে বোঝে, বাচ্চাদের খাওয়ার স্টাইলটাও সে বুঝে। যদি আমাকে বলেন যে আমি কোন ধরনের খাওয়া রান্না করতে পছন্দ করব, আমি বলবো যে আমি মাংস, পোলাও এগুলো পছন্দ করব। কিন্তু এভরিডে খাওয়া সবজি দিয়ে মাছ, এগুলো আমার মনে হয় না হাতে আর এখন আসবে বলে, অনেক দিনের তো এর সাথে যোগাযোগ নেই। উপদেষ্টা হবার পরে জীবন কতটা বদলেছে? পরিবারকে কি আগের মতো সময় দেওয়া হয়, নাকি সবসময় একটা ব্যস্ততার মধ্য দিয়ে তো নিশ্চয়ই জীবন যাপন করতে হয়েছে? আমি আগেও ব্যস্ত ছিলাম, হ্যাঁ, কিন্তু আগের ব্যস্ততার সাথে এখনকার ব্যস্ততার তফাৎ কি জানেন? আগে যদি কোনো একটা ইস্যুতে লোকেরা আমার কাছে সাহায্যের জন্য আসতো, লিগ্যাল সাহায্যের জন্য, আমি একটা লিগ্যাল নোটিশ দিতাম, মানুষ খুব খুশি হতো, আপা আমাদের জন্য এত কিছু করলেন আপনি। এখন যদি ওই সমস্যাটারও সমাধান করে দিই, 80 ভাগ সমাধান করে দিই, 20 ভাগ বাকি থাকে, এখন ওই 20 ভাগ নিয়েই ফোন করে, ওইটা তো হলো না। ফলে আগের সাথে এখনকার এটা একটা ডিফারেন্স। একটা ডিফারেন্স হচ্ছে, আগে ধরেন আমি মনে করলাম যে এই রিট পিটিশনটা আমি এই রোববারে ফাইল করব না, পরের রোববারে ফাইল করব, কারণ এখন আমার হাতে অনেক কাজ। আপনি যখন পাবলিক ডিউটি পারফর্ম করেন, আগেরটা আমার প্রবনো কাজ ছিল, নিজের আগ্রহে করতাম, এখন তো আপনি ডিউটি বাউন্ড, আপনাকে পাবলিক ডিউটি পারফর্ম করতে হচ্ছে। কাজে এখন যে আপনি বলবেন যে আমি এই রোববারে করব না, পরের রোববারে করব, এইটা করার কিন্তু কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি যে কাজটা করতাম পরিবেশের ক্ষেত্রে, এখনও সেই কাজটাই করেছি। তবে এখন সরকারি এসে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু শেখেন। আপনি যখন আপনার নিজের অফিসে কাজ করেন, আপনার সাথে যে 30-40 জন লোক কাজ করে, সবাই আপনার সহকর্মী। এখন আমি সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশ থেকে এসে পড়েছি, এনারা কিন্তু কেউ আমার সহকর্মী কখনো ছিল না। আমি নিজে কখনো রাজনীতিতে ছিলাম না, এনারাও যে আমলাতন্ত্র, তার সাথে আমার কাজ করা হয়নি। ফলে এখানে আমি অনেক কিছু শিখছি। এখন সরকারি ক্রয় পদ্ধতি আর বেসরকারি ক্রয় পদ্ধতি তো সম্পূর্ণ ভিন্ন। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ে অনেক বড় বড় কাজে আপনার সিদ্ধান্ত নিতে হয় যে বাঁধটা কি এখন, এটা কি এখন ভেঙে ফেলবে এই স্লুইস গেটটা, নাকি স্লুইস গেটটা রাখবে, বাঁধের জন্য এক্ষুনি কাজে নামাতে হবে। আপনি টেন্ডার প্রসেসটা কেমন করবেন? লোকজনের নদী ভাঙতেছে, কিন্তু সরকারি আইন বলতেছে আপনার 30 দিন সময় দিতে হবে, কিন্তু আপনি দেখছেন নদী ভাঙাতে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, মানুষ সর্বশান্ত হচ্ছে, সেখানে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। তো আগে সিদ্ধান্ত নেয়ার মাত্রা একরকম ছিল, এখন সিদ্ধান্ত নেয়ার ব্যাপকতা, পৌনঃপুনিকতা এবং গভীরতা, তিনটাই অনেক বেশি ভিন্ন। আপনি শুরুতেই বলছিলেন যে আপনারা আসলে পরিবেশ নিয়ে যে আন্দোলন করছেন, সেই যুদ্ধটা কোনো ব্যক্তির সাথে না, একটা সিস্টেমের সাথে। কিন্তু দিন শেষে কিন্তু আমরা দেখি যে রাঘব বোয়ালদের সাথে লড়াইটাকে চালিয়ে যেতে হয়। কতটা চ্যালেঞ্জ অনুভব করেন? অনেক চ্যালেঞ্জ অনুভব করি, কারণ কি, যারা অপরাধ করে তারা তো সিস্টেমটাকে ম্যানেজ করে নিয়েই অপরাধ করে। আর আপনি যখন পরিবর্তনটা করতে চান, ওই সিস্টেমকে ইউজ করেই আপনি পরিবর্তন করতে চান, তাহলে সিস্টেমটা অলরেডি এক্সপ্লয়েটেড, সিস্টেমটাকে অলরেডি তারা তাদের স্বার্থে ব্যবহার করে ফেলেছে এবং রাষ্ট্রযন্ত্র সবসময় এভাবে ব্যবহার হতে দিয়েছে। ফলে আমি যখন ওই সিস্টেমকে উপর ভর করেই আবার অবৈধ দখলদার উচ্ছেদে যাই, দূষণকারীর বিরুদ্ধে শাস্তি দিতে চাই, তখন তো অবশ্যই একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হয়, আমাকে ফিল করতে হয়। তবে এই চ্যালেঞ্জগুলো আমি যখন বেলায় ছিলাম তখনও ফেস করেছি। কেউ সহজে আদালতের রায় মানে না, কেউ সহজে আইন মানতে চায় না, মানাতে হয়েছে। আপনার এই ক্ষমতা বলে পরিবেশ নিয়ে কোন কোন কাজগুলো করে যেতে চান? কোনো কাজ করে চলে যাব সেরকম মনে হচ্ছে না, কিন্তু কতগুলো কাজ খুবই চ্যালেঞ্জিং, খুবই পেন্ডিং ছিল, লং স্ট্যান্ডিং ছিল, এগুলো কেউ করেনি। যেমন আমরা সবাই সবসময় বলতাম
সেন্ট মার্টিন শেষ হয়ে যাচ্ছে, কেউ খেয়াল করছে না। ওই কাজটা একটা পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের ঢাকা শহরের 4টা নদী এবং অন্যান্য 7টা বিভাগের 7টা নদী আর কক্সবাজারের একটা নদী, এইগুলো নিয়ে কর্মপরিকল্পনা করে কাজ শুরু করে দিয়ে যেতে চাইব। বিগত সময়ে আপনার অদম্য লড়াই প্রমাণ করে আপনি একজন সাহসী নারী এবং সফল নারী। সেই জায়গা থেকে এই পর্যায়ে এসে জীবনটাকে আসলে কিভাবে দেখেন? আমি না এত সিরিয়াসলি কখনো জীবনের কথা ভাবিনি। একটু আগে আপনি একটা প্রশ্ন করেছেন যেটা আমি উত্তর দিইনি, যে পরিবারকে কি করে আমি সময় দিই। আমি পরিবারকে সময় দিই। আমার 3টা বাচ্চাই কিন্তু অন্তত 2-3 বছর পর্যন্ত আমার সাথে সাথে অফিসে গেছে, এমনকি ওরা কোর্টে গেছে। আমার যে ছোট বাচ্চাটা 3rd সিজার, তাকে 6 দিনের 3rd সিজার বাচ্চাকে নিয়ে আমি মধুমতি মডেল টাউনের মামলা লড়াই করতে গেছি। কারণ আমাদের যিনি সিনিয়র লয়ার উনি বলেছেন এক পর্যায়ে এই মামলাটা উনি আর করতে পারবেন না, ওনার উপর রাজনৈতিক চাপ অনেক বেশি। তো তখন ওই 6 দিনের বাচ্চাটাকে নিয়ে আমি কোর্টে গেছি। আর আমার বাচ্চাকে যখন আমি বলি যে বাবা দেখো আম্মু কত কষ্ট করেছি, তখন ও আমাকে উত্তর দেয় তুমি তো কোনো কষ্ট করনি, কষ্ট তো আমি করেছি, কারণ আমি 6 দিনের বাচ্চা ছিলাম। তো পরিবারকে সময় দিই না সেটা ঠিক কথা না। যারা ডিউটিফুল হয়, কর্তব্য পালন করতে চায়, তাদের একটা অসুবিধা কি জানেন, তারা সবখানেই সবটা করতে চায়। মানে ওই যে একটা কাজ করার একটা তাগিদা থাকে, কিন্তু অন্য সবার মতন পরিবারের খুঁটিনাটি সব বিষয় দেখা আমার পক্ষে সম্ভব হয় না। সেখানে আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আর আমার শাশুড়ি, মা, খালা একসাথেই যেহেতু আমরা থাকি বা প্রয়োজন হলে চলে আসি, সেটা খুব একটা অসুবিধা হয়নি। জীবনটাকে আমি খুব জটিল করে দেখি না, হ্যাঁ, কারণ আমার জীবনে প্রচুর বিপদ এসেছে, আমি দেখেছি আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে পার করে নিয়ে চলে গেছেন। তো আমি মনে করি যে আমি যদি সৎভাবে কাজ করতে পারি আর আমার ফোকাস যদি ঠিক থাকে, তাহলে কিছু কিছু কাজ পৃথিবীতে করে দিয়ে যাওয়া সম্ভব হবে, এবং সেই উদ্দেশ্যেই কাজ করে যাই। আর আমি কোনো মানুষের সাথে অন্য মানুষের খুব বেশি একটা ভেদাভেদ করাটা পছন্দ করি না। জীবনের বড় কোনো পরিবর্তনকে আমরা যখন আমাদের জীবনে ঘটতে দেখি, তখন হঠাৎই আমরা কিন্তু অন্যভাবে বিষয়টিকে অনুভব করি। এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে অনুভব করেন? আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কথা যদি জানতে চাই, সেই পর্যায়ের কথা যদি জানতে চাই। আমার মনে হয় আমার জীবনের সবচাইতে পরিবর্তনের সময়টা ছিল যখন আমি মা হলাম। তখন আমি দেখলাম যে আমার দায়িত্ববোধটা একটা ভিন্ন মাত্রায় চলে আসলো। হ্যাঁ, ওই সময় নিজেকে একটা পরিবর্তিত মানুষ মনে হয়েছে, কিন্তু সামাজিক অবস্থান বা রাষ্ট্রীয় অবস্থানের কারণে আমার ব্যক্তিসত্তায় খুব বেশি একটা পরিবর্তন এসেছে বলে আমি মনে করি না। এখন আমাদের ওই যেটা বললাম যে আমাদের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটা তো খুব স্মুথ ছিল না, তো অবশ্যই সমাজের একটা গোষ্ঠী সংক্ষুব্ধ সবসময়, এবং যে কোনো বিষয়ে অযাচিত কথাবার্তা, নোংরা কথাবার্তা, এগুলো যেটা নারী হিসাবে আমাদেরকে ফেস করতে হয়, এগুলো তারা বলে। আমি ওগুলোতে খুব একটা বিচলিত হতে চাই না, কারণ আমি আমার নিজেকে খুব ভালো চিনি, এবং আমার সাথে যারা কাজ করেন তারাও সকলে আমাকে খুব ভালো চেনেন। অবস্থানের কারণে আমার ব্যক্তিসত্তা পরিবর্তিত হয়ে যাবে সেটা আমার মনে হয় না। একটা জিনিস একটু এখন কষ্ট হয়, সেটা হচ্ছে আমি আমার স্বাধীনতাটা খুব মিস করি। যেমন ধরেন, আমি আমার হাজব্যান্ডের সাথে প্রায়ই রাতে, ও গাড়িতে তেল নিতে যেত এবং রাত 11:30টায় আমরা বের হতাম, তেল নিয়ে আমরা 12টায় 12:30টায় ফিরতাম। এখন আমি চাইলেও এটা করতে পারবো না, কারণ আমাকে বের হতে গেলে আমাকে সবসময় আমার নিরাপত্তার জন্য যারা নিয়োজিত তাদেরকে সাথে রাখতে হবে। ফলে এই যে একটা সবসময় একটা মানে গার্ডেড অবস্থায় থাকতে হয়, আমার এইটা আমার জন্য খানিকটা অস্বস্তিকর। তারা সবাই খুব ভালো, কিন্তু আমি ওরকম না। আমি একটু করে রিক্সা চড়ে ফেলি, আমি একটু করে রাস্তায় দাঁড়িয়ে চটপটি খেয়ে ফেলি। এই জীবনটা আমি একটু মিস করি। এখানে আমার মনে হয় যে আগের মতন করে আর যেভাবে হাত পা ছেড়ে চলতাম সেভাবে চলা যায় না। তাহলে যদি বলি যে রূপকথা না বাস্তবতাই আপনি বিশ্বাসী? একদম। আমি হচ্ছে মানে জীবনে আমি এইটা করব, এত বড় হব, আমি এই রাস্তা দিয়ে হাঁটবো, এসব নিয়ে আমি কখনো ভাবিনি। কারণ আমি দেখেছি যে, যেহেতু আমি একজন বিশ্বাসী মুসলমান, আমি দেখেছি যে আমার জীবনে আল্লাহ তাআলা কতগুলো জিনিস ঠিক করে রাখেন। যেমন আমি ভর্তি হয়েছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, সেখান থেকে এক সপ্তাহের মাথায় আমি চলে আসলাম লতে। আমার স্বামী ভর্তি হয়েছিল ইকোনমিক্সে, সে সাবজেক্ট পরিবর্তন করে চলে আসলো লতে। সেখানে আমাদের পরিচয় হলো, আমাদের বিয়ে হলো। আমি যখন বেলাতে কাজ করব তখন ইন্টারভিউ দিতে যাব না এরকম মনস্থির করলাম। তারপরে কি মনে করে ইন্টারভিউ দিলাম, আমি চাকরিটাও পেয়ে গেলাম। তারপরে 3.5 বছর পরে সেই প্রতিষ্ঠানের দায়িত্বভার আমার কাছে চলে আসলো। ফলে জীবনটা আপনি ডিকটেট করলেই তো আপনার মতো চলবে না।
আমি ওইটুকুন স্পেস নিজের লাইফকে দিই, কিন্তু আমি জানি যে আমার প্রক্রিয়াটা কি, এন্ড অফ দ্য ডে আমি কি চাই। আমি যা চাই তা হচ্ছে আমি মানুষের সাথে মিশে কাজ করতে চাই, এবং সেটাই আমি করি। আর মানুষের সাথে মিশে আমি ঠিক কতটুকুন করতে পারবো তা আমি জানি না। অফকোর্স আই সেট আ টার্গেট ফর মাই সেলফ, কিন্তু সবসময় সেই টার্গেট আপনি অ্যাচিভ করতে পারেন না, কিন্তু টার্গেটটা আমি কখনো ফোকাসের থেকে বের হতে দিই না। আপনার প্রত্যাশিত জীবন নিয়ে আপনি এগিয়ে যান, সেই প্রত্যাশা আমাদের থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথা নয়, আজকের আয়োজন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন।